আরে লতা, কি অবস্থা? তোমার কি খবর? তোমার যে পাত্তাই নিয়ে আজ কয়টা দিন, কি হলো? আমার উপর কোনো রাগ টাগ করছো নাকি তুমি? না স্যার, রাগ করব কেন আপনার উপর? আপনি একজন ভালো মানুষ, মহামানব। আপনার উপর কি রাগ করতে পারি স্যার? আপনার সাথে তো আমার যায় না, কারণ আমি আপনার চেয়ে অতি নগণ্য, অতি ছোট, অনেক ছোট, তাই না? মানে গরিব, অর্থহীন, তারপর হচ্ছে চেহারা খুব একটা ভালো না, এটাই তো, তাই না স্যার? আরে লতা, তুমি এভাবে বলছো কেন? আমি কি তোমাকে এভাবে বলছি? হ্যাঁ? বলবো না, কারণ আমাকে রেখে ইদানিং দেখছি, হ্যাঁ, নতুন নতুন সঙ্গীদের নিয়ে ভালোই তো আড্ডা মারছেন। এদিক সেদিক যাচ্ছেন, ওই শিউলিকে নিয়ে যাচ্ছেন, ওই কখনো শাপলাকে নিয়ে যাচ্ছেন। আর আমি তো পূরণ হয়ে গেছি না, তাই না স্যার? হ্যাঁ, পূরণ হয়ে গেছি, তাই না? আচ্ছা লতা, তুমি এভাবে বলছো কেন বলো তো? আমি কি এমন অপরাধ করছি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কি এমন প্রমাণ আছে যে তুমি আমাকে দেখাও তো পারলে? হ্যাঁ? আমি কি অপরাধ করছি এই ধরনের হঠাৎ আমার সঙ্গে আচরণ করছো তুমি? আমি ঠিক বুঝতে পারলাম না। কি হয়েছে তোমার? কোনো সমস্যা থাকলে বলো। আমরা দুজন মিলেই তো সেটাকে সলভ করব, তাই না? ও, এটা জানেন না স্যার যে কি হয়েছে? হ্যাঁ, আমাকে এত বড় বিপদের মধ্যে ফেলে রেখে আপনি ভালোই তো বাইরে আড্ডা মারছেন, ইটিস পিটিস, এর সঙ্গে ওর সঙ্গে, এবেলা কাল বেলা, ওর সাথে অমুক জায়গায়, অমুক হোস্টেলে, অমুক রুমে, ভালোই তো কাটাচ্ছেন সময়। আর আমার কি অবস্থা হচ্ছে এদিকে একবার কি আমাকে খেয়াল করছেন? একটু কি ভাবছেন আমার বিষয়টা নিয়ে? কি করেন নাই আপনি? আমার অবস্থাটা এখন খুবই খারাপ। এটা কি একবারও আমাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে আমার? হ্যাঁ, থাকার সময় তো মনে থাকে না, এখন কি হয়েছে না হয়েছে একটা বারও তো একবার খোঁজ নিলেন না। আজ কয়টা দিন হলো, একবারও কি খোঁজ নিছেন? হ্যাঁ, আমার এই পেটের এটা আমি কি করব? পেটে যে নতুন বাবুটা আসলো, এটা আমি কি করব এখন, বলো? আচ্ছা লতা, এটা কি সত্যি খবর নাকি? হ্যাঁ, এটা কি সত্যি খবর? না, সত্যি না, এটা মিথ্যা খবর, তাই না? কি মনে হয় কি তোমার? হ্যাঁ, কি ভাবছো তুমি আমাকে নিয়ে? কি আমার কি 5টা হাজবেন্ড আছে? তুমি তো জানোই যে আমার হাজবেন্ড বিগত 5টা বছর অস্ট্রেলিয়া থাকে, সে বাসা নেই, তাহলে আমার বাবু আসলে কোত্থেকে? আমি তো তোমাকে ছাড়া আরো কোথাও যাই নাই, তোমার সাথে যতটুকু পারি মেলামেশা করি। তে এর জন্য কি তুমি অন্য কাউকে দায়ী করছো, নাকি আমার সাথে তুমিই করছো, বলো? আমি তো আর কারোর সাথে রিলেশন রাখিনি, তাহলে তো তোমারই এটা কাজ, তোমার দ্বারা এটা হয়েছে। এখন আর এই যে 2-3টা মাস খোঁজ দাও না, আমার এই যে পরীক্ষা করে এটা ধরা পড়লো, এখন আমার কি উপায় হবে? একটা বুদ্ধি তো বের করতে হবে, নাকি এটার পরিচয় তুমি দিতে পারবা যে তুমি এটার বাপ? আর আমার কি হবে? আমি একজনের জীবন সংসারে আছি, সেখানে আমারও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? হ্যাঁ, থাকার সময় তো মনে থাকে না, ভালোই তো হুক্কা মেরে মেরে চলতে পারো। আর এখন এটা সামলাও, নাও কি করবা করো, আমি এসব কিচ্ছু জানি না, বুঝতে পারছো? আরে আল্লাহ, এখন মাথাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। কি যে করি, কি করব? আচ্ছা লতা, শোনো, আমি না হয় আগামীকাল যে হাসপাতালে গিয়ে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে না হয় কোনো একটা ব্যবস্থা করব। আচ্ছা বলো তো, যদি এটা লিবারেশন করার সিদ্ধান্ত নিই তাহলে কেমন হবে বলো তো? আরে বাবা, আমি এত কিছু বুঝি না, এত জানি না। যেটা করবা তাড়াতাড়ি করো, কারণ বাবুটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে তখন আর এটা নষ্ট করা যাবে না, সমস্যা হবে। এর পিতৃ পরিচয় তোমাকে নিতে হবে। আর এটা কি আদৌ সম্ভব, বলো? যা করবা তাড়াতাড়ি করো তো, ঘোড়ার ডিম। আমার কিচ্ছু ভালো লাগে না সব। তুমি কি করো আর কি না করো আমি কিছু বুঝি না, ফাজলামো পাইছো, তাই না? একটা দিন তো সময় দাও। আমি আগামীকাল ডাক্তারের কাছে যে পরামর্শ দ্রুতভাবে করব, করে তারপরে যেটাই হোক তোমাকে নিয়ে একটা ব্যবস্থা করে ফেলবো, অবশ্যই হবে, একটা এর রাস্তা বের হবে, হ্যাঁ। তারপরে যা হয় হবে। তাছাড়া তো আর কোনো আমি রাস্তা দেখছি না, বুঝতে পারছো? জানি না সোনা, জানো পাখি, খুব দ্রুত আমার ব্যবস্থা করো, তা না হলে আমি কিন্তু কে, আর আমি এই সমাজে মান সম্মান কিচ্ছু থাকবে না, মুখ দেখাইতে পারবো না, আমি এটার পরিচয় কিভাবে দেব? যেটাই করবা না করবা,
অতি দ্রুত করে ফেলো, বুঝছো? তাছাড়া কিন্তু কার আমার বাঁচন নাই এবার। আমার হাজবেন্ড, ওর কাছে যদি অন্য মানুষ আমার এই অবস্থান দেখে যদি কোনো কিছু অবজেকশন করে বলে দেয়, তাহলে আমার কি হবে একবার ভেবে দেখছো? হ্যাঁ, ভেবে দেখছো একবার? আরে পাগলি, এটা তো আমিও জানি, কিন্তু আমি তো আর বলছি না যে এটা অবহেলা করে ফেলে রাখবো, বা এটা তোমারটা তুমি বুঝে বুঝে নাও, আমি তো আর এটা বলছি না। আমি তো বললাম রে বাবা, আগামীকাল আমি পরামর্শ করে এটার একটা ফয়সালা করেই ছাড়বো। আচ্ছা বলো তো জান, এটা লিবারেশন করে যদি এটা ক্লিয়ার করা যায়, তাহলে কি তোমার সাথে 1 মাস পরে আবার পূর্বের অবস্থানের মতো মেলামেশা করা যাবে? যদি যায় তাহলে তো ভালোই হতো, তাই না? বিশ্বাস করো, আমি অন্য কারোর সাথে কোনো কিছু করিনি। আমি তোমার সাথে যা করছি, আর আমি নিজেকে একটা স্পেস, একটা গ্যাপ দিয়ে রাখছি, বুঝছো? এখন তোমাকে আবার তৈরি হতে হবে। এর জন্য যা করা লাগে, যত টাকা লাগে, আমি আছি, আমি করবো এটা। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না, বুঝতে পারছো? ঠিক আছে সোনা, ঠিক আছে। আর শোনো, আহ, এত খাই খাই করো না। আগে এটা করার পরে আমার শরীরটা একটু সুস্থ হোক, তারপরে আমার ওই যে দোতলায় বিল্ডিং এর কাজ চলতেছে, ওই কাজটা শেষ হলে উপরের রুম কমপ্লিট হয়ে গেলে পারে তখন তোমার সঙ্গে করে ওখানে থাকবো। আর শোনো, এবার থেকে কিন্তু ওইটা করার সময় প্রোটেকশন নিয়ে আসবা, প্রোটেকশন নিবা অথবা আমাকে কোনো কিছু খাওয়াইতে হবে। আর এই ভুল করা যাবে না। নিজে তো মজা নেওয়ার জন্য ভালোই তো খালি খালি থাকছো, মানে আগে পিছে কোনো কিছু ভাবো নাই। আজকে এর জন্য এই দশা, এখন বোঝো ঠেলা। কার কি হবে? আমার তো কষ্ট হচ্ছেই, মাঝখানে তোমার অর্থ যাচ্ছে। তারপরে তুমি চাইলেও এই যে আমার সঙ্গে এখন মেলামেশা আর করতে পারছো না, তাই না? তে কার লস হচ্ছে? তোমারই তো লস হচ্ছে। এই জন্য বলছি কি, যে অবহেলা আর করো না, খুব দ্রুত এটা করো, তারপরে 1-1.5 মাস সময় লাগবে, তারপরে আবার পূর্বের অবস্থানে আসবো। আর এখন থেকে আর আমি বাবা ভুল করছি না। ভুল বহুত করছি, কিন্তু এইরকম ভুল যে করছি না, এর মাসুল আমাকে এখন দিতে হচ্ছে, বুঝছো? আচ্ছা জান, এইটা করলে তোমার শরীরটা অনেক শুকায় যাবে না? আরে বাবা, শুকাইলে আর কত শুকাবে? আমি তো এমনিই 75 কেজি ওজন, না হয় 5 কেজি কমবে, তাতে কি হয়েছে? তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে সোনা। তোমার আদর পাইলে, তোমার পরশ পাইলে, তোমার ছোঁয়া পাইলে তো আমার এমনিই তো শরীর ভালো হয়ে যায়। তুমি আমাকে যে, হ্যাঁ, যেরকম ইয়া দাও না, তো শরীর এমনি আরো মোটা হয়ে যায়। আমি চাইলেও কমাইতে পারি না। কত ডায়েট কন্ট্রোল করে দেখছি, কমে না, বাইরেই যায়। তো এরকমই তো ভালো, তাই না? নাকি এর চেয়ে বেশি ভালো না কম ভালো, তোমার কাছে কি মনে হয়? আরে পাগলি, তোমাকে আমার এমনিই ভালো লাগে। কারণ তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, দেখতে অনেক হ্যান্ডসাম, উচ্চতা যথেষ্ট, তারপরে নাদোষ নুদোষ শারীরিক গঠন, হ্যাঁ, কত মসৃণ তোমার চেহারাটা, লাবণ্য, গোলগাল, চোখ দুটো টানা টানা, হরিণের মতো। বেশ মাশাআল্লাহ অনেক সুন্দরী আছো তুমি। তারপরে ভালো লাগা না লাগা সেটা হচ্ছে তোমার ট্রিটমেন্টের পরে, আল্লাহ দিলে এমনি সুস্থ হয়ে যাবা, তখন ভালো লাগবে। নিজেকে একটু কন্ট্রোলে রাখো, এবং আমিও কন্ট্রোলে থাকবো। তারপরে যা হয় হবে। না, তারপরেও সবই ঠিক আছে তোমার কথা, কিন্তু আমি চাই কি জানো? আমি চাই হলো, আমি যেন তোমাকে সবসময় আমার সবকিছু দিয়ে, আদর ভালোবাসা সহায় দিয়ে যেন তোমাকে খুশি রাখতে পারি। তুমি আমার প্রতি অনেক সন্তুষ্ট থাকো, এটাই আমি চাই। আমি যেন তোমার কোনো কিছু কমতে না করি। আমার মধ্যে এমন কিছু আছে যা আমি তোমাকে সব যেন বিলাই দিতে পারি মনের ইচ্ছা মতো। বুঝতে পারছো? তুমি খুশি থাকলেই আমি খুশি। জান, আর কিছু বলবা? না, আর আর কি বলবো? যা শোনার সবই তো শুনলাম। তো ঠিক আছে, তুমি এক কাজ করবা, আগামীকাল রেডি থাকবা। আমি ঠিক বেলা 10টার সময় ফোন করলে তুমি চলে আসবা, আমার অফিসের সামনে চলে আসবা। আমি ওখান থেকে নিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে যাব, বুঝছো? ওকে সোনা, ওকে জান, তাই হবে। তাই হবে। আমি তৈরি থাকবো কালকের জন্য। ওকে। তো আর, আর এখন কিছু বলার নাই, তাই না? তো ঠিক আছে, রাখতেছি, হ্যাঁ? ভালো থাকবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
তুমিও ভালো থাকবা, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ। কি ব্যাপার সোহান, এসব মোবাইলে তুমি কি দেখছো? আচ্ছা, এই আমার ভিডিও, আমি যে গোসল করছিলাম বাথরুমে, সেই ভিডিওটা তুমি কোথায় পাইছো? হুম? আর এই নগ্ন ভিডিও তুমি দেখে দেখে কি এই রাত্রে জেগে জেগে কি করো? আমি কিন্তু সব জানি, আড়াল থেকে আমি সব দেখছি। এই অভ্যাসটা তুমি চেঞ্জ করো। তখন আমার ছোট দেবরটা বলে যে, না ভাবি, আমি এমনি শখ করে এটা করছি, আমি এখনই মোবাইল থেকে ডিলিট করে দেবো। তো আমি বললাম যে, না না, এইটা ডিলিট করবা ভালো কথা, কিন্তু আড়াল থেকে আমি রাত্রে সব দেখছি। তুমি পড়ার নামে পড়ার টেবিলে বসে আমার এই নগ্ন ভিডিওটা দেখছো, আর হাত দিয়ে কি যেন একটা ঘন ঘন করে করছো। এইটা করে করে নিজের শরীরটাকে একদম দিনের পর দিন শেষ করে দিচ্ছ। তুমি কি জানো এইটার কারণে এই অদূর ভবিষ্যতে তোমার কি হতে পারে? এই হস্তমৈথুন করা একদম ভালো না। লিঙ্গের রগ সব ঢিলা হয়ে যায়। পরে ভবিষ্যতে যখন তুমি বিয়ে শাদী করবে না, তখন তোমার বউ বাড়িতে থাকবে না, অন্য ছেলের কাছে চলে যাবে, তুমি অসম্ভাবে। বুঝতে পারছো? এই সমস্ত অভ্যাস বাদ দাও। তখন রোহান আমাকে বলে, না ভাবি, আমি আর কখনো কোনোদিন এটা করবো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। কিন্তু আমি কি করব, আমি যে যন্ত্রণায় থাকতে পারি না, আসলে এটা আমার ইয়াং বয়সের দোষ। এরকম তা না হলে কি আর আমি আপনার এই নগ্ন ছবি মোবাইলে উঠাই? আসলে আপনি যখন গোসল করতে যান, তখন আমি জানালার ফাঁক দিয়ে আপনার ওই চেঞ্জ করা ভিডিওটা, মানে পোশাক চেঞ্জ করেছিলেন, ওই সময় আমি ভিডিও করছিলাম মোবাইলে। আর এটা দেখে দেখেই আসলে আমি মাঝে মধ্যে আমার একটু তৃপ্তি মেটাই। তো আর কখনো এই কাজটা আমি করবো না ভাবি, প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দেন। তখন আমি রোহানকে বললাম, আচ্ছা, তোমার ভাই গেছে ঢাকা, সে আসে 2 মাস বাদে বাদে একবার বেড়াইতে। তো এই তুমি এর ফাঁকে আমাকে কিছু একটা বলতে। তুমি এত কষ্ট করে আসো, আমিও তো একা বাড়িতে থাকি, তুমি আমাকে কিছু বলতে পারো না? তখন রোহান বললেন, না না ভাবি, আপনি হাজারে হলেও আমার বড় ভাবি, আপনাকে কি আর এইসব কথা বলা যায়? তো আপনার যে সুডল নাভি, গর্তযুক্ত, আবার শ্যামলা বরণ যে সুন্দর নাদুস নুদুস চেহারা ভাবি, এই চেহারা দেখে আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি না। এই জন্য ভাবি আর কি আপনার ভিডিও করছিলাম, গোসলের ভিডিওটা দেখে দেখে, মানে আমি হাত দিয়ে ওটা করে দিই। তো আর কখনো এই ভুলটা হবে না ভাবি, প্লিজ আপনি আমাকে একদম ক্ষমা করে দিন। তখন আমি বললাম, না রোহান, এইটা আমি তোমাকে ক্ষমা করতে পারি একটা সত্ত্বে, তুমি এর চেয়ে যদি তুমি আমাকে ব্যবহার করতে, তাও তোমার শরীরটা ভালো থাকতো। এই বদ অভ্যাসটা ত্যাগ করো। আরে এইটা তোমার মূল্যবান সম্পদ, এটা কখনো নষ্ট করবে না। এইটা তুমি দিনের পর দিন ভুল করছো। তুমি যদি আমাকে ইউজ করতে, তাও তো আমি রাজি ছিলাম, তুমি আমাকে বলো না কেন? কিসের ভাবি? আমি তো ভাবি তো তোমার, তুমি তো আর তোমার পার্সোনাল কোনো কিছু আমাকে শেয়ার করতে পারো, তাই না? আর তুমি এখন বড় হয়েছো, তোমার এখন যৌবন কাল, ইয়াং বয়স, একদম পরিপূর্ণ একটা ছেলে তুমি। তুমি তো একদম সাবাল হয়েছো, তো তুমি আমাকে বললেই তো পারো। তখন রোহান বলে, তাহলে ভাবি আমি কি করব, আমাকে একটা উপায় বের করে দাও না। তখন আমি বললাম যে, দেখো রোহান, উপায় আর কি, আমি তো তোমার রাতের কীর্তিকলাপগুলো সব দেখছি আড়াল থেকে। তুমি পড়ার টেবিলে বসে না পড়ে মোবাইলটা সামনে রেখে তুমি আমার এই নগ্ন ছবিটা দেখে দেখে এই যে হস্তমৈথুন করো, এটা তোমার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এইটা তো বাদ দিয়ে প্রয়োজনে হলে যখন আমার শাশুড়ি ঘুমাবে, আমি তোমার পড়ার টেবিলে তোমার কাছে যখন গ্লাসে করে 1 গ্লাস দুধ খাওয়াইতে যাই, ওই সময় তুমি আমার সঙ্গে পার্সোনাল ভাবে থাকতে পারো। তখন রোহান বলে যে, ঠিক আছে ভাবি, এখন থেকে আর এই ভুলটা আমি করব না। আসলে তো আমি যখন এটা করি না, পরের দিন আর আমি বিছনা থেকে উঠতে পারি না, আমার শরীরটা আলসে, শরীরে কোনো শক্তি বল কিচ্ছু থাকে না, একদম নিরাশ হয়ে যায় আমি। তখন আমি বললাম যে, এই তো বুঝতে পারছো তুমি ছোট ভাই, তুমি এখন থেকে আমাকে ইউজ করবা, আর আমাকে দেখে কি তোমার ভালো লাগে না? তখন রোহান লাভ দিয়ে বলে, হ্যাঁ ভাবি, ভালো লাগবে না কেন? আরে আপনার যে সুন্দর গঠযুক্ত নাভি, মেদযুক্ত কোমর, আর শারীরিক যে গঠন, শ্যামলা চেহারা, গোলগাল নাদুস নুদুস, দেখে তো আমি পাগল হয়ে যাই। আর এই জন্যই তো আপনার ছবি দেখি আমি বারবার, আপনার ভিডিও দেখি আমি। আপনি বোঝেন না, আপনাকেই কল্পনা করে আমি হস্তমৈথুন করতাম এতদিন। তো আপনাকে যদি আমি সরাসরি পাই, তাহলে তো আমি একদম রাজা হয়ে যাব। তখন আমি রোহানকে বললাম, দেখো, এখন থেকে তুমি নিয়মিত আমার গোলামি করবে। আমি যখন যেটা বলবো তুমি তাই করবে। তোমার ভাই যখন আসবে না,
যতদিন মানে আসতে দেরি করবে অতদিন মাঝে মধ্যে তুমি আমাকে এটা করবা, কখনো আর এই ভুলটা করবা না। তারপর থেকে রোহান, আমি যখন রোহানের রুমে গ্লাসে করে গরম দুধ খাওয়াইতে ওকে নিয়ে যেতাম, তখন ও ওই 11টা রাত 12টা পর্যন্ত জেগে জেগেও পড়াশোনা করতো। তো আমাকে দরজা লাগিয়ে দিয়ে মানে ভালোবেসে, মানে ওরে বাবা, একটা ইয়াং ছেলে। আর ওর যে মানে কি বলবো দর্শক বিন্দু আপনাদের, মানে আমার এই ছোট দেবরটার ওইটা যে এত মোটা আর এত সুন্দর এত লম্বা, মানে আমি দেখেই পাগল হয়ে গেছি। মানে ওর ভাইয়েরও এরকম না, ওর ভাইয়েরটা অনেক ছোট। তো ও ওইটা দিয়ে আমাকে এমন গুতনে দিল রে বাবা, বাহ, দারুণ। মানে আমি একদম তৃপ্তি সহকারে ওকে আমি আনন্দ দিতাম। আর রোহানও আমাকে সে খুব মানে জীবনে কখনো এটা যেন দেখেনি, কখনো এটা পায়নি। এত সুন্দর করে না খেলানো না, মানে চিৎ করে উপুর করে কাট করে নানান রকম আইটেম করে সে নিজে এই সমস্ত ফিল্মে দেখে দেখে সেগুলো শিখছে। মানে সেগুলো সে আমার সঙ্গে এই ব্যবহারটা করতো, আমি দারুণ তৃপ্তি পাতাম। তারপর থেকে সে নিয়মিত ভাবে আমাকে এভাবেই করে চললো। আর ওকে আমি বলছিলাম যে দেখো, মানে এইভাবে করলে তো আসলে মানে ও, মানে একটু রিস্ক থাকতে পারে, বুঝুই তো ব্যাপারটা। মানে যদি কোনো কিছু হয়ে যায় পেটে, তার চেয়ে মানে সাবধানতা অবলম্বন করাটাই ভালো। তো পরে পদ্ধতি নিয়ে সে মানে কন্ডম ব্যবহার করতো। আর তারপর থেকে সে নিয়মিত ভাবে আমাকে ইউজ করতো। সে করার আগে আমাকে ওখানে মুখ দিয়ে স্পর্শ করতো, ভালো করে আদর যত্ন করে চুষে দিত, মানে নানান রকম ভাবে আমাকে একদম মানে রসের বন্যায় বয়ে দিত। আমিও ঠিক থাকতে পারতাম, ভালো লাগতো। মানে ওর ভাইয়ের চেয়ে ওরটাই আমার ভালো লাগতো বেশি। আর তারপর থেকে ও নিয়মিত ভাবে আমাকে এভাবে দিনের পর দিন ঠাপাতো। আমিও মানে মনে হতো কি যে রোহান যেন আর কোনোদিন বিয়ে না করে। আমি রোহানকে মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, আচ্ছা রোহান, আমাকে তোমার কেমন লাগে, মানে এতদিন ধরে যে তুমি আমাকে করছো, এই যে এত সুন্দর স্বাদ পাচ্ছ, আমিও কিন্তু খুব মজা পাচ্ছি, তোমার ভাইয়ের চেয়ে তুমি ভালো মজা দিতে পারো, তা তুমি কি ভবিষ্যতে বিয়ে শাদী করবা? ও বলে যে ভাবি, যতদিন তুমি আমাকে এটা দিবা এই সুযোগটা, অতদিন আমি বিয়ে শাদী করবো না। আর বিয়ে শাদী করলেও মানে আমার মনে হয় না যে তোমার মতো কেউ আমাকে সুখ দিতে পারবে, সুখী করতে পারবে। কারণ কি, তুমি একদম আমার মনের মতো। আর ভাই যদি খুদা না খাস্তা কিছু একটা হয়ে যায়, কখনো তোমাকে আমার বাড়ি থেকে যেতে দেবো না, আমি তোমাকে রেখে দেবো। যদিও আমি ছোট, তারপরও সমাজের সঙ্গে যুদ্ধ করে হলেও আমি তোমাকে রেখে দেবো। এটা তুমি মাথায় রেখো। তো বন্ধুরা, তারপর থেকে রুহানের আর আমার চুটি মানে মজা করতাম আমরা দুইজন বাড়িতে। আমার শাশুড়ি তো মুরব্বী মানুষ, সেই সমস্ত কিছু বুঝতো না। আর আমার শ্বশুর তো বেঁচেই নেই। তারপরে দুজনের দারুণ একটা সুযোগ হয়ে গেল। আর আমার হাজবেন্ড তো ওই 2 মাস পরে এসে 2 দিন 3 দিন থাকতো, তাকে কোনো রকম ভাবে আদর আপ্যায়ন করে বিদায় করে দিলেই বাস মিটে যেত। তারপরে থেকে রুহানের পালা। রুহান তো একের পর এক আমাকে, ওরে বাবা, সে কি যে খুশি, মানে আমার যেন একদম সে গোলামি করতে থাকলো সারা জীবন ধরে। যে সে এক কথায় মানে আমাকে যেভাবে আদর করতো, মানে ওর ভাই কখনো এভাবে আমাকে আদর করেনি, এভাবে আমাকে ভালোবাসেনি। পাগল হয়ে যায়। ঠোঁট মুখের মধ্যে নিলে সে 10 মিনিটের নিচে বের করে না, বলে যে ভাবে এত সাত ঠোঁটে। তো আমি কিছুই বলতাম না, ওর দিকে তাকায় থাকতাম। জিব্বা চুড়ে ঠোঁট চুড়ে কত রকম করে সে আমাকে আদর করতো। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার ছোট দেবরের সঙ্গে আমার মানে ওর ভাইয়ের আসার অপেক্ষায় ছোট দেবরটাকে এই যে একটা হস্তবৈঠন পথ থেকে ফেরত নিয়ে আসলাম, নিয়ে এসে নিজের উপরে এটা চালিয়ে নিলাম। তো এটাই ছিল আমার আর আমার দেবরের গল্প। যদি আপনাদের এই গল্পটি একদম ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসবো, ততক্ষণে না অপেক্ষায় থাকো। আসছি আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবা সবাই, ধন্যবাদ। সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো বন্ধুরা, আমার যখন বিয়ে হলো, তখন 2 বছর যেতে না যেতেই আমার স্বামী আমার পেটের সন্তানের জন্য খুবই আগ্রহ দেখাতে লাগলো। কিন্তু তাকে জীবনে কখনো আমি সন্তান উপহার দিতে পারলাম না। তারপরে সেই থেকে একটা সন্তান দত্তক নিয়ে মানুষ করতে লাগলাম। তো
মানুষ করতে করতে তাকে লালন পালন করে অনেক বড় করলাম, সেও লেখাপড়া করলো। তারপরে আমার হাজবেন্ড, যাই হোক, আমার ছেলেটা যখন কলেজে পড়াশোনা করতো, এইরকম একটা সময় সে দুনিয়া থেকে বিদায় নিল। তারপরে দুঃখের কি পরিহাস বন্ধুরা, তোমাদের আজকে এটা আমি শেয়ার করব। তো আমার ওই ছেলেটা মানে সরকারি চাকরি পেল, খুব ভালোভাবে চলতে লাগলো। আর আমিও জোয়ান মধ্যা কম ছিলাম না, দারুণ সুন্দরী ছিলাম। আমাকে ওর বাবা ভালোবেসে বিয়ে করছিল। যাই হোক, তো এখনো আমি যদি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, রাস্তার মানুষ আমার দিকে ফেল ফেল করে চেয়ে থাকে, বুনবুন করে বলে যে কি একখান জিনিস যাচ্ছে রে। তো এটা মাঝে মধ্যে আমার কানে আসে। তারপরে আমার ওই ছেলেটা যখন চাকরি পেল, তারপরে সে একটা বিয়ে শাদী করলো, সংসার করতে লাগলো। 6 মাস নাই যেতে সে মেয়েটাও মানে অসময়ে জড়ে গেল, দুনিয়া থেকে সেও চলে গেল। তো আমার এই প্রশ্ন ছেলেটা আমাকে বলে যে মা, আসলে বাবাও চলে গেল তোমার জীবন থেকে, আর আমার জীবন থেকে তোমার বৌমাটাও চলে গেল। তো কি করব, তুমি আর আমি পারবো। এখন আমারও এই শুরুর সময়, আর তোমারও তো শুরুর সময়, দুজনের জীবনটা যে একই রকম হয়ে গেল। তাহলে তুমিই বা কি করবে আর আমিই বা কি করব? তখন আমি বললাম যে বাবা শোনো, তোমার যেহেতু এখন সময় কেবল শুরু, আর আমার তো আসলে কোনোদিন সন্তানের মুখ আমি নিঃসন্তান চোখেই দেখিনি, এটা তো আর বাবার আশাটাও পূরণ করতে পারিনি। তাই ছোটবেলায় তুমি তো জানো যে তুমি আমার পেটের সন্তান না, তোমাকে আমি পুষেছি, একজনের কাছ থেকে দত্তক নিয়েছিলাম। তো তাই এই সন্তানের অভাবটা তোমাকে লালন পালন করে আজকে সুশিক্ষিত করে এত দূর নিয়ে আসছি। তারপরে তুমি চাকরি পাইছো, চাকরি করতেছো, ভাবলাম যে তুমি পরে মেয়েকে নিয়ে এসে সংসার করবা, কত না সুখে শান্তিতে যাবে। তো তোমার বউটাও জীবন থেকে চলে গেল, আমারও হাজবেন্ড চলে গেল, এখন কি করবা? তখন আমার প্রশ্ন ছেলেটা বললো যে এক কাজ করি না হয়, দেখো, এমন কোনো হাদিস কালামে বা দলিলে এমন কোনো কথা নেই যে মায়ের সঙ্গে ছেলে সেটা নিষেধ আছে, কিন্তু আমি তো আর আসলে তোমার গর্ভের সন্তান না মা। আমি যেহেতু পরের ছেলে, তুমি আমাকে দত্তক নিয়ে পুষছো, সম্পর্কটা হয়তো মা ছেলে হতে পারে, কিন্তু এটা কি একটু ঘোরায় নেওয়া যায় না? কারণ দেখতে শুনতে তো তুমি ভারী সুন্দরী, এত সুন্দর উঁচু লম্বা ফিট ফিগার, কত সুন্দর গোল ভরা। আর তুমি থাকতেই বা আমি আবার অন্যের মেয়ে কেন আমার সংসারে টেনে নিয়ে আসবো? দেখো মা, আমি আজকে হয়তো সরকারি চাকরি পাইছি, এটা হচ্ছে সোনার হরিণ। আর এই চাকরি মানে করতেছি, আমার সংসারটা এখন খুব ভালোভাবে চলবে, আমার তো জীবনে কোনো আর অভাব আসবে না। তাহলে এই সুখ আবার পরে মেয়ে এসে খাবে, দখল করবে, কেন পারতে ঝামেলা করতে যাব? যদি তুমি মানে আমার অযোগ্য হতে তাহলে এক কথা ছিল, তো সম্পর্কটা কি ঘুরিয়ে নেওয়া যায় না? তখন আমি একটু আশ্চর্য হয়ে গেলাম যে কি বলেছিলে। তারপরে একটু ভাবলাম, ভেবে চিন্তে বললাম যে হ্যাঁ, তাহলে তুমি কি করতে চাচ্ছ, তুমি আমাকে তোমার ডিসিশনটা জানাও। তখন আমার প্রশ্ন ছেলে বলল যে দেখো, আমি এখন বড় হয়ে গেছি, আর তুমিও মানে এই বয়সে এখন কোথায় বা যাবে, কোথায় নিকা পুষবা, কোথায় যাবা, একটা নানান টেনশন। তার চেয়ে আমি তোমাকেও হারাইতে চাচ্ছি না। আমি বলে কি যে আর আমিও বিয়ে শাদী করবো না, তোমারও অন্য সংসারে কোথাও কিছু করে খাওয়া লাগবে না, যেহেতু আগে পেয়েছে তোমার সন্তানাদি নেই। তুমি উড়া বোনের বাউ হওয়ার দরকার নেই, তুমি আর আমি একসাথে না হয় জীবনযাপন করি। তখন আমি আসলে ভেবে দেখলাম যে তাই তো, ছেলে যেটা বলছে এটা তো আসলে মন্দ কথা না, ভালোই তো বলছে। তখন আমি বললাম যে আচ্ছা, আমাকে কি তোমার ভালো লাগে বাবা? তখন ও বলতেছে যে হ্যাঁ, ভালো লাগে বলেই তো, কারণ তোমাকে আমি পায়ের থেকে মাথা অব্দি যখন দেখি, আমার খুবই ভালো লাগে। কিন্তু সম্পর্কটা একটু ভিন্ন, মা ছেলের মতো, তাই তো তোমাকে এটা বলে সাহস পাইনি। এটা তো আমি আগেই তোমাকে বলতে চাইছিলাম, যখন আমি কলেজে পড়াশোনা করলাম, আমার বাবা যখন আমার জীবন থেকে চলে গেল, তখন তো তোমাকেই আমি নিতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে বিয়ে শাদী করালে, তাই আমি পরে মেয়ে ঘরে নিয়ে আসলাম। কিন্তু ওই মেয়েটার যে জীবনে একটা অসুস্থ রোগ ছিল, সেটা তো আর আমি জানি নেই। যাই হোক, সেও অল্প বয়সে ঝরে ঝরে চলে গেছে। এখন তো আর কোনো আপদ নেই, এখন শুধু বাঁচলাম তুমি আর আমি। তুমি আর আমি যদি বাকি জীবনটা পার করে দিতাম, তোমারও জীবনে সুখ হতো, আর আমিও সুন্দর একটা জীবন যাপন করার মতো একটা মেয়ে পেতাম, কারণ তোমাকে আমার খুবই ভালো লাগে। তোমার ঠোঁট দুটো কত রাঙানো সুন্দর, তোমার দিকে তাকালে আমার দারুণ ইচ্ছে করে। তুমি কি আমাকে বোঝো না? আমার চাহনি দেখে এখনো বুঝতে পারোনি? তখন আমি বললাম যে বাবা শোনো, তুমি যে আমাকে এইভাবে পছন্দ করো, তো মনে মনে রাখছে কেন? কারণ তুমি তোমার পেটের সন্তান না,
তুমি চাইলেই তো আমাকে যখন তখন করতে পারতে। তো যাই হোক, ছেলেটা আমার তখন আমার কথা শুনে একটু আশ্বস্ত পেলো, খুশি হলো। তো তারপরে আমাকে এসে ঝাপটে জড়িয়ে ধরে এগালে চুমো দিয়ে মুখের মধ্যে ঠোঁট নিয়ে সুন্দর করে যাই হোক আদর আপ্যায়ন করলো। করার পরে বলতেছে যে তাহলে আজকে থেকে তুমি আমাকে আর ছেলে ডাক দিবে না, আমি আর তোমাকে মা ডাক দেবো না। তখন হাসি বললাম যে ঠিক আছে, তুমি যখন চাইছো। আর তুমি তো আসলে আমার যোগ্যই, কারণ উঁচু লম্বা কত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে তুমি। আর আমিও তোমার কোলভরা হব, খুবই সুন্দর হবে, মানাবে ভালো। তো তারপরে ছেলেটা খুব খুশি। তো বলতেছে সমাজের মানুষ কে কি বলবে না বলবে, যেহেতু তোমাকে আমি তো গ্রামের বাড়িতে রাখবো না, আমি চাকরি করি যেখানে সেখানে বাসা ভাড়া থাকবো এবং সেখানে তোমাকে শাদী করে নেব। তারপরে ও আমাকে শাদী করে নিল, নেওয়ার পরে ওর সাথে আমার জীবনটা চলতে থাকলো। আমার ওই প্রশ্ন ছেলেটা মানে আমাকে এত সুন্দর আইটেমে করতো, মানে ওর ওই বাবা মানে কোনোদিনই এত ইয়ে করে সুন্দর মানে খুবই সুন্দর ভাবে আমাকে আদর আপ্যায়ন করতো, এত সুন্দর করে দিত এত সময় ধরে, মানে খুবই ভালো লাগতো আমার। আর এই জন্য তো ওকে আমার এত পছন্দ হলো। তখন ওকে আমি বললাম যে আবার তুই এতদিন আমাকে কেন এই সুখ থেকে বঞ্চিত করছিস, এত ভালো লাগা থেকে আমাকে কেন বঞ্চিত করছিস। দেখ, তোর বাবা কোনোদিন আমার শেষ পর্যন্ত ঠিকই থাকতে পারতো না, সে হয়ে যেত। আর তুই না আমার শেষটা দেখে ছাড়িস, আমার যে কতটা ভালো লাগে না। আর তোর সঙ্গে আমার অ্যাডজাস্ট হয়েছে, তবে আমাকে পাওয়ার পর থেকে তোর মনটা কেমন লাগে রে বাবা। তখন ও আমাকে বলে যে এত ভালো জিনিস রাখতে আমি কেন বাইরে গেলাম, পরের মেয়াতে গেলাম। ও আমাকে একই কথা বলে, মানে ও যেন চম্বুকের মতো আমার সঙ্গে লেগে থাকে, যখন ধরে তখন ছাড়েই না, মানে এত সুন্দর ভাবে আদর আপ্যায়ন করতো। মানে আমি সুখে একদম মানে কি যে বলবো বন্ধুরা তোমাকে, মানে সুখের সাগরে থাকতাম। তো তারপরে ও সুন্দরভাবে সরকারি চাকরি করতে থাকলো, কোনো অভাব অনটন নেই। তো আসলে পূর্বের জন্মে মানে ওর ওই বাবার সঙ্গে যে আমি সংসার করেছিলাম, আমার সন্তানাদি হতো না, এটা আসলে ওর বাবার সমস্যা ছিল। তো ওর ঘরে যায় তো আমার 2টা সন্তান হয়ে গেল, 2 বছরে 2টা সন্তান হলো। কত সুন্দরভাবে আমরা স্বাচ্ছন্দ্যবোধের জীবনযাপন করতে থাকলাম, একটা ছেলে একটা মেয়ে হলো। তো ও তারপর থেকে আমাকে বলে যে ডার্লিং, এখন এই জীবনটা তোমার কেমন লাগতেছে, আমি তোমাকে নতুন ফুলের বাগান সাজিয়ে দিছি না। তখন আমি বললাম যে শোনা রে, তুমি কেন আগে আমার জীবনে আসনি? আর তোমাকে যদি আমি দত্তক নিয়ে পুষে বড় না করতাম, তাহলে হয়তো এই তৈরি গাছের ফল আমি খেতে পারতাম না। আজকে হয়তো উপরওয়ালাই আমাকে এই ব্যবস্থাটা করে দিয়েছে। আর নিয়ম মাফিক আসলে সমাজে মানুষ যেটা প্রচলন আছে, আপন মা ছেলে তো কখনো এরকম সম্পর্ক হয় না। তো তুমি আসলে আমার তো গর্বের সন্তান না, তাই তো তোমাকে নিয়ে আমি এটা করতে পারছি, এটা কোনো নিষেধ নেই। তো যাই হোক, আমার ছেলেটাও খুশি, মানে আমার ছেলে তো আর ভুল হচ্ছে, আমার হাজবেন্ড হয়ে গেছে, সেও খুশি, আমিও খুশি। তারপর থেকে মানে ওর আসলে ওইটাই একটু বড় মোটা কি বলবো বন্ধুরা, মানে ও সুন্দরভাবে চালাতো, দারুণ লাগতো। আর মানে ও প্রায় দিনই মানে ওর মাসের 30 দিন 30 দিনই ওর লাগতো। আর এটা যেন আমিও চাইছি, কখনো এই অভাবটা আমার পূর্বে ছিল, কিন্তু সে অভাবটা আর আমার এখন নেই। মানে ও চাকরি বাকরি করতো, যথেষ্ট স্যালারি পাইতো, সেটা দিয়ে আমার সংসার সুন্দরভাবে চলতো। আর ওর ওইটা দিয়েও আমার জীবনটাও একদম মানে সার্থক হয়ে গেল। মানে পরানটা ভরে মজা করতাম, শান্তি পেতাম। এত সুন্দর জীবন মানে কেন পূর্বে আসলো না? তো যাই হোক, কপালে যদি থাকে সুন্দর জীবন, তাহলে তো আর কেউ ঠেকাইতে পারে না। তো তারপরে বন্ধুরা এইভাবে ওর সঙ্গে আমার চলতে থাকলো দিনের পর দিন। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি আর সন্তানাদি নেবা? তো ও তখন বলে যে না না, 2টা হয়েছে, এটাই যথেষ্ট। এদের সুন্দরভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে এদের যেন সুখ আনতে পারি। তুমি এই এই দোয়াটাই করো, আর কোনোদিন কখনো সন্তান নেওয়ার আমার সাথে চালাকি করে সন্তান নেওয়ার চেষ্টাও করবো না। তারপর থেকে আমরা যাই হোক একটা পদ্ধতি মেনটেন করে চলতাম, মানে যাতে আর না হয়। তো বন্ধুরা মানে মাসের 30 দিনের কমপক্ষে ওই 25 দিনই হচ্ছে মানে থাকতো, এটা করতো, মানে এটা যেন মানে অফুরন্ত, ওর কোনো ইয়েই মিটতো না। মানে এত ইয়ে করতো তাও ওর স্বাদ মিটতো না। মানে ও কমেই যেন বলে কি যে আমার কমেই যেন ভালো লাগতেছে। আমিও দিন দিন মানে বেড়ে গেলাম, আরো অনেক ভারী হয়ে গেলাম। এমনি ফর্সা পুষ্টু পুষ্টু নাদুস নুদুস, তারপরে আবার সুখের নাগাল পেলে যা হয় আর কি। আর ও আমাকে নতুন নতুন পোশাক আশাক কিনে দিত, মানে সুন্দর করে আমাকে অলংকারে সাজিয়ে দিল। মানে আমার জীবনটা দারুণ ভাবে চলতে লাগলো। তো বন্ধুরা, আমার পুষ্ণা ছেলের সঙ্গে আমার এই জীবনযাপনের কথাটা তোমাদের শেয়ার করতে পেরে
আমি দারুণ খুশি হয়েছি। তো যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোন ধরনের কথা, কোন ধরনের গল্প তোমাদের পছন্দ হয় সেটাও তোমরা চেয়ে কমেন্ট করতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও, শোনার সুযোগ করে দাও। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবা। আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের একটা দারুণ মজার গল্প শোনাইতে চলেছি। যদি এই গল্পটি শুনে তোমরা মজা পাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেই। আর ভিডিওটি সম্পূর্ণ না শুনলে কিন্তু একদম মজা পাবে না বন্ধুরা। তাই আমি তোমাদের সাজেস্ট করব এই গল্পটি সম্পূর্ণ শুনবে। তাহলে সেই সব দিয়ে যে তোমাদের কি হবে এটা আমি তোমাদের পরে বলবো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমার সেই আজকের আকর্ষণীয় গল্পটা। তো বন্ধুরা, আমার বাবার সর্বপ্রথম চাকরি হলো। তো তার পোস্টিং হচ্ছে ঢাকায়। তো আমাকে সাথে নিয়ে সে রমজান মাসে গাড়িতে চড়ে তার চাকরি স্থানে যাওয়ার পথে হঠাৎ করে ইফতারির সময় হয়ে গেল। তারপরে বাবা আমাকে বলল যে গাড়ি থেকে নেমে এই রেস্টুরেন্টে যে চলো মা, তুমি আর আমি ইফতারি সেরে নিই। তারপরে বাবা আর আমি দুজনেই আসলে রোজা ছিলাম। তারপর ইফতারি করলাম। ইফতারি শেষে গাড়িটা ছেড়ে দিল। তারপরে সেখানে যেয়ে ঠিক রাত 10টার মধ্যে পৌঁছে গেলাম। তারপরে নতুন বাসা তো, আর বাবা আর আমি যাই সেখানে রুমে বাতি জ্বালিয়ে মানে পুরা রুমটা পরিষ্কার টরিষ্কার করে বাবা আগে আসবাবপত্র নিয়ে এসে ওখানে রেখে আমাকে নিতে আসছিল। তো তার মানে আমি আর বাবা ওখানেই থাকবো। বাবাকে আমি রান্না বান্না করে খাওয়াবো, বাবা অফিস করবে, আর আমি ওখান থেকে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করব। এরকম আশা নিয়ে ঢাকাতে গেছি বাবার সাথে। তারপরে যাই হোক, বাবা চাকরিতে জয়েন করলো, সেটেলমেন্ট হলো সুন্দরভাবে। বাবাকে আমি রান্না বান্না করে খাওয়াচ্ছিলাম। বাবা একদিকে অফিসে যায় আর আমি একদিকে আমার কলেজে বের হয়ে যাই। এরকম চলতে চলতে হঠাৎ করে একদিন বাবাই আমাকে বলতেছে যে মানে তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে তো পরের বাড়ি যেতেই হবে। তে একটা ভালো পাত্র পাইছি, দেখবো নাকি? তখন আমি বললাম যে বাবা, আসলে আমার তো পড়াশোনার এখনো একটা যে সীমা ছিল সেটা তো শেষ হয়নি। এই মধ্যে তো আমি তোমাকে কথা দিতে পারতেছি না। তবে তুমি যে তোমার বাবা, তুমি যদি হুট করে একটা ডিসিশন নিয়ে ফেলো তাহলে তোমার কথাই থাক, যেটা তুমি ভালো মনে করো। তারপরে আমার বাবা আমাকে বললো যে মারে শোন, ঈদের পরে আমি পাত্রপক্ষকে কথা দিয়েছি দেশের বাড়িতে যখন তুই আর আমি যাব তখন তোর বিয়ে শাদিটা সম্পূর্ণ করে তারপরে আসবো। ছেলে দেখতে শুনতে খুবই ভালো। তারপরে যাই হোক, বাবা আমাকে বললো, বলার পরে আমি বাবাকে বললাম যে ঠিক আছে বাবা, তুমি যেহেতু ঠিক করছো তো এই পর্যন্তই থাক। এর মধ্যে বাবা আমাকে আমি বাবাকে বললাম যে আচ্ছা বাবা, এই বিয়ে শব্দটা কি জিনিস, সংসার করাটা কেমন, এটা আসলে আমি কোনো কিছু শিখলাম না। তখন বাবা আমাকে হাসতে হাসতে বলতেছে বাবারে, এইগুলা তো মা চাচি ফুবুতের কাছ থেকে মেয়েরা শিখে নেয়, এটা কি তোকে আমি শিখাই দেবো? তখন আমি বললাম যে হ্যাঁ বাবা, তুমি যদি আমাকে একটু শেখাই দিতে তাহলে তো আবার ভালোই হতো। তুমি আমার গুরুজন, তুমি তো আমাকে শেখাতে পারোই। তারপরে আমার বাবা আমাকে বললো যে ঠিক আছে, তুই ওখান থেকে এখানে এসে শুয়ে পড়ে। তারপরে বাবা আমাকে শুয়ে পড়ে এ গল্প সে গল্প, শ্বশুর বাড়ি যাই এটা করতে হয় ওইটা করতে হয়। তখন হঠাৎ করে আমি প্রশ্ন করে বলছি, আচ্ছা বাবা, তাহলে তোমার জামাইয়ের সঙ্গে কি করতে হবে আমার, এটা তো আর আমার জানা নেই। তখন বাবা আমাকে বলতেছে এটাও জানিস না? আর এটা জানবি বা কেমন করে, এটা আসলে তো কখনো তুই করিস নাই, তো এইটাও আমি বলবো? তখন আমি বললাম যে হ্যাঁ বাবা, অবশ্যই তুমি এটা বলবা। আমি বন্ধুরা, আমি তো অবশ্যই জানি, কিন্তু আমার বাবাকে এটা ডিস্টার্ব করে এটা বলতে বললাম। তখন বাবা মানে A to Z স্বামীর সঙ্গে কি করতে হবে, কেমন কেমন করে কি মানে সম্পূর্ণ বর্ণনা দিয়ে বিস্তারিত আমাকে বলতে লাগলো। আরে বাবা, তখন রাত বাজে প্রায় 2টো। এটা শুনতে শুনতে আমার গা হাত পা সমসম করে উঠছে, মানে কেমন যে লাগতেছে তোমার দেখে আমি বলে বুঝাইতে পারবো না। অমনি বাবাকে আমি বললাম যে বাবা থাক, আর এই আজকে এ পদ্ধতি থাক, আর বলার দরকার নেই, আমার শিখা হয়েছে। আমি পাত্রপক্ষকে বলে দাও আমি বিয়ে শাদী করবো না, এত ঝামেলা এত ঝঞ্ঝট আর এত কিছু জামাই করবে, না না বাবা, আমার এই সমস্ত ভালো লাগে না। তখন বাবা আমাকে বলতেছে আরে বাবা, যদি এটার কদর তুই বুঝতি তাহলে তো তুই না করতি না, কারণ
তুই আমার সঙ্গে দু একটা দিন এভাবে ট্রাই করতে পারিস, আমি কি তোকে শিখিয়ে দেবো? তখন আমি বললাম যে হ্যাঁ বাবা, একটা দিন তুমি আমাকে শিখিয়ে দাও। তারপরে আমাকে 2টা দিন দারুণ ভাবে মানে ওখানে শিখাইলো দারুণ ভাবে, মানে এত সুন্দর করে আমাকে শেখাইলো। তারপরে আমি শিখতে যাই, আমার এতটাই ভালো লাগলো, মানে আমি কি আর বলবো বন্ধুরা। আমি তখন বাবাকে বললাম যে বাবা, ঈদের পর আর দেরি করো না, তাড়াতাড়ি আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দাও। এর মধ্যে যে এত শান্তি এত ভালো লাগা লুকিয়ে আছে তা তো আর আমি জানি না। তারপরে বাবা আমাকে ঈদের পরে দেশে আসার পরে আমার বিয়ের সাথে দিয়ে দিল। কিন্তু আমি স্বামীর ঘরে গেলাম ঠিকই, স্বামীর ভালোবাসা বা বাবা আমাকে যেভাবে যেভাবে শিখিয়েছিল সবকিছু, যে সময় স্বামীর ঘরে যে এই সমস্ত এইভাবে এইভাবে সংসার করতে হবে, এইভাবে স্বামীর সেবা যত্ন করতে হবে, কিন্তু আমার স্বামী তো বাবার তুলনায় কোনো কিছুই না। মানে আমার বাবা এত সুন্দর করে আমাকে শিখিয়েছিল এই সমস্ত দিয়ে, সেটা আমার স্বামী আমাকে মানে ওই বাবার মতো হয় না। তারপরে বাবাকে আমি হঠাৎ করে একদিন ফোন করলাম যে বাবা, তোমার মতো তো তোমার জামাই এইভাবে আমাকে এই সংসার ঠিকঠাক মতো করে না, তাহলে আমি এখন কি করব? তখন বাবা আমাকে বললো, তাহলে এক কাজ করবা, আমাকে যদি তোর ভালো লেগে থাকে তুই যখন এই বাড়িতে আসবি, তোকে নয় আবার 2-4টা দিন সুন্দর করে শিখিয়ে দেবো, তখন তুই ভালো করে সংসার করতে পারবি। তারপরে আমাকে বন্ধুরা আমার বাবা সংসার কেমন করে করতে হয়, কিভাবে রান্না বান্না করতে হয়, কিভাবে স্বামীর কাছে সবকিছু মানে বিস্তারিত ইত্যাদি ইত্যাদি আমাকে সে দারুণ ভাবে শিখিয়ে দিল। আর সে শিখাইতে লাগে এত সুন্দর করে, মানে আমার এতটাই ভালো লেগেছে বন্ধুরা, মানে তোমাদের কি বলবো, আমি খুবই মজা পেয়েছিলাম। তারপর থেকে আমি ইচ্ছা করে বাবাকে বলতাম যে বাবা, আমার সংসার শেখার এখনো হয়নি, তুমি আমাকে আবার শিখিয়ে দেবে। তখন আমার বাবাও যেন তার ভালো লাগতো, সে আমাকে এই সমস্ত বললে শিখাতো বা তার কাছে ডেকে নিয়ে যায় এই সমস্ত ইয়ে করে দিত। তো যাই হোক, তারপর থেকে আমিও একটু দুষ্টামি করেই বাবার কাছ থেকে ইচ্ছা করে করে শিখতে চাইতাম আর মজা নিতাম। বাবা আমাকে দারুণ ভাবে এই সমস্ত বলে বলে শেখাতো, একটা দুইটা করে করে। কারণ বন্ধুরা, আমার তো আসলে মা বেঁচে নেই, আমার বাবাই আমার সব। বাবার কাছে না আমি যখন যেটা সাহায্য চাইতাম বাবা আমাকে সেটাই পূরণ করতো। বাবা আমাকে যেভাবে খাওয়াইতো লালন পালন করতো, বাবা আমাকে সবকিছু বুঝিয়ে বুঝে শেখাতো কিভাবে স্বামীর সংসার করতে হবে, সেখানে শ্বশুর শাশুড়িকে কিভাবে সেবা যত্ন করতে হবে, সম্মান করতে হবে, সেগুলো শেখাতো। তারপরে স্বামীর সঙ্গে রাতের বেলায় মানে বিস্তারিত সে সবকিছু আমাকে ভেঙে ভেঙে শেখাতো এবং সে প্র্যাকটিক্যাল আমাকে বুঝিয়ে দিত। আর এটা আমার খুবই ভালো লাগতো, তখন আমি তার কাছ থেকে ইচ্ছা করে বারবার এটা শুনতাম। আমার বাবাও এত সুন্দর করে আমাকে শিখিয়ে দিয়েছিল না। পরে আমার স্বামী আমাকে বলে যে তুমি কোত্থেকে এসব শিখছো, এত সুন্দর করে তুমি আগের থেকে পারো, কিভাবে জানো এত সব? মানে আমার রান্না বান্না তার খেয়ে খুবই ভালো লেগেছিল, খুবই পছন্দ হয়েছিল। আর আমার প্রশংসার জন্য শেষ নেই। তো আমার মা যেহেতু বেঁচে নেই, আমার বাবার সারাটা জীবন এইভাবে হেল্প নিলাম। বাবা আমাকে বন্ধুর মতোই মানে দারুণ ভাবে সে লজ্জা না করে আমাকে সবকিছু শেখাতো। কারণ কি, মা বেঁচে থাকলে হয়তো মার কাছে সবকিছু শেখার জন্য বললে মারা পরের বাড়িতে যায় কি করতে হয় এগুলা শেখায়, ভাবিরা শেখায়। আসলে এই সুযোগটা আমার হয়েছিল না। তো এই যে দেখো না, লেখাপড়া করার জন্য বাবার পিছ পিছে আমি ঢাকাতে চলে গেলাম, বাবার বাসায় থেকে বাবাকে রান্না বান্না করে খাওয়ালাম, এবং এই ফাঁকে ফাঁকে বাবাও একটা ভালো পাত্র জোগাড় করলো, আমারও বিয়ে শাদী হলো। পরের বাড়ি যে পরে ভবিষ্যতে আমার 2-3টা সন্তান হয়ে গেল বছরে বছরে বাবার ওই সমস্ত শিক্ষা নিয়ে। তো বন্ধুরা, তারপর থেকে আমি খুবই খুশি, আমার বাবাও খুশি। আমি মাঝে মধ্যেই বাবার সেবা যত্ন করতাম, আর বাবা বৃদ্ধ বয়সে আর একটা বিয়ে করে সংসার করতে থাকলো। তো আজ এই পর্যন্তই। যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসবো। ততক্ষণে সবাই তোমরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নেবে, নিয়মিত নামাজ কালাম পড়বে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট শিশুকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।